সকাল প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত সুস্থতার প্রতিদিন থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। দর্শক, আজকে কথা বলতে এসেছি এমন একটি বিষয় নিয়ে যা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব, যদিও তার নীরবভাবেই কাজ করে, তা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এমন একটি সময় ছিল বিংশ শতাব্দীর আগে যখন একটি সংক্রমণের কারণে মারা যেত হাজার হাজার মানুষ। তারপরে একটি বিপ্লব ঘটল, যে বিপ্লবের নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক। কিন্তু 100 বছর পরে এসে সেই বিপ্লবটি মনে হচ্ছে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে এবং ঘটাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অকার্যকর অ্যান্টিবায়োটিক কিভাবে হচ্ছে সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত ফার্মাকোলজিস্ট। আমাদের সাথে আছেন ডাক্তার কার্তিক সাহা, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডাক্তার সাদিয়া, আমাকে এই সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। বিষয়টি নিয়ে যতটা সচেতন আমরা, বিশেষ করে চিকিৎসকরা, কিন্তু আমাদের সাধারণ মানুষ কেন যেন অতটা সচেতন হচ্ছে না। এবং দেখা যাচ্ছে এই সমস্যার প্রভাব সারা বিশ্বে যতটুকু, আমাদের দেশে মনে হয় তার চেয়ে অনেকটুকু বেশি। সেটিকে বলা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অকার্যকর অ্যান্টিবায়োটিক। তো এটি নিয়ে কথা বলতে যেহেতু যাচ্ছি, প্রথমে একটু জানতে চাই অ্যান্টিবায়োটিক আসলে কি? অ্যান্টিবায়োটিক, আপনি অনুষ্ঠানের শুরুতেই যেমন বলতেছিলেন যে বিংশ শতাব্দীতে যে জিনিসটা আবিষ্কার হওয়ার পর আমাদের একটা স্বাস্থ্যতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যান্টিবায়োটিক 1928 সালে সর্বপ্রথম আলেকজান্ডার ফ্লেমিং এই অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করে। অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা ওষুধ, যে ওষুধটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে অথবা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে আঘাত হানে। যে অ্যান্টিবায়োটিকের কারণে হয় ব্যাকটেরিয়া মরে যাবে অথবা ব্যাকটেরিয়া আর বিস্তার করতে পারবে না, এমন একটা ওষুধই হচ্ছে অ্যান্টিবায়োটিক। তবে অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে, নট ভাইরাস অথবা প্যারাসাইট কিছু না, শুধুমাত্র ব্যাকটেরিয়ার এগেনস্টে যে ওষুধগুলো কাজ করে তাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক বলি। আমাদের দেশে কিন্তু একটা ধারণা আছে যে অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে যদি জ্বর হয় অ্যান্টিবায়োটিক খেতে হবে, যদি একটু কাশি হয় অ্যান্টিবায়োটিক খেতে হবে। তো আপনার কি ধারণা? আমাদের সাধারণ মানুষের ধারণার সাথে চিকিৎসকের ধারণাটা একটু জানতে চাই। আপনার কথার সাথে আমি একদম সম্পূর্ণ একমত। মানে এখন একটা ধারণা চলতেছে যে জ্বরের ওষুধ হচ্ছে অ্যান্টিবায়োটিক, কিন্তু এই একটা ধারণা থেকে আমরা আমাদের স্বাস্থ্য যে কত বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে, একটা নীরব ঘাতকের দিকে আমরা চলে যাচ্ছে, সেটা আসলে আমরা বুঝতে পারছি না। আপনি জেনে অবাক হবেন, প্রতি বছর শুধু অ্যান্টিবায়োটিক কাজ না করার কারণে 23,500 মানুষ মারা যাচ্ছে। এটা প্রতি বছর 23,500 মানুষ শুধু অ্যান্টিবায়োটিক কাজ করছে না সেজন্য, আর অ্যান্টিবায়োটিক কাজ করছে না সাথে অন্যান্য রোগের কারণে মারা যাচ্ছে প্রায় নিয়ারলি 1 লাখ মানুষ। তাহলে এই মৃত্যুর হারটা দেখে আপনি বুঝতে পারছেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কত বিপদ ডেকে আনছে আমাদের এই মানব সমাজের জন্য। এই যে আপনি বললেন যে জ্বর আসলে আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এটা অ্যান্টিবায়োটিক, আপনি জানেন যে জ্বর সাধারণত কমন যে কোল্ড, এটা সাধারণত ভাইরাসের কারণে খুব বেশি হয়। জি। তো আমি প্রথমেই যেটা বললাম যে অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়াকে মারবে, ভাইরাসকে না। তো আমরা ভাইরাসের কারণে জ্বর আসলো, কিন্তু আমরা রেজিস্টার ডাক্তার না দেখিয়ে আমরা অ্যান্টিবায়োটিক খেলাম, ভবিষ্যতে কি হয়ে গেল, এই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেল। যখন একটা রোগীর ভাইরাস দ্বারা সংক্রমিত হবে, যখন তার অ্যান্টিবায়োটিক আসলেই লাগবে, তখন আর ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করতেছে না। এর জন্য দেখা যাচ্ছে যে যখন সামান্য একটু ইনফেকশন থেকে সেপ্টিসেমিয়া হয়ে পেশেন্ট মারা যাচ্ছে, কিন্তু অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না। এর জন্যই প্রতি বছর বাংলাদেশের ডাটা এটা যে 23,500 মানুষ শুধুমাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে মারা যাচ্ছে, আর এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে 1 লক্ষ মানুষ মারা যাওয়ার পেছনে। আচ্ছা, আমাদের দেশের চিত্রটি ভয়াবহ, কিন্তু সারা বিশ্বের চিত্রটি কিরকম সেটা একটু জানতে চাই। সারা বিশ্বে আমাদের বাংলাদেশের থেকে একটু হলো বেটার, তারা অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের পেছনে অনেক পদক্ষেপ গ্রহণ করছে। আমাদেরও এখন পদক্ষেপ আগের চাইতে আমরা নেওয়া শুরু করেছি। আপনি জানবেন এখন অ্যান্টিবায়োটিকের বক্সে লাল কালার লেখা থাকে যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া বিক্রয়যোগ্য নয়, কিন্তু আগে এগুলো ছিল না, কিন্তু রিসেন্টলি এই কাজগুলো শুরু হয়েছে।
কিন্তু তাও বাংলাদেশের চিত্র অন্যান্য দেশের থেকে এখনো ভয়াবহ। আসলে আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে আমাদের দেশে চিত্রটি ভয়াবহ, যদিও আমরা যদি চাই, একজন সাধারণ মানুষ যদি একটি ফার্মেসিতে যায়, তারা কিন্তু পুরো বক্স কিনে না। অনেকেই আছে যে খুচরা খুচরা করে অ্যান্টিবায়োটিক কিনছে এবং তারা তো দেখেই না বক্সটি। তাদের ক্ষেত্রে কিভাবে বুঝতে পারবে যে তারা যে অ্যান্টিবায়োটিক আসলেই যে প্রেসক্রিপশন ছাড়া কেনাও যায় না এবং খাওয়া উচিত নয়? আপনি অবশ্যই জানেন যে অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স হচ্ছে, এটার পেছনে আসলে মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে আমরা ইনডিসক্রিমিনেট ইউজ, যেটা আমরা যদি মেডিকেল ভাষায় বলি, ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক অপ্রয়োজনীয় ব্যবহার, যখন অ্যান্টিবায়োটিক লাগবে না তখন যখন ব্যবহার করা হচ্ছে। যখন একটা মানুষ সামান্য কোনো একটা ঠান্ডা জ্বর কাশিতে অ্যান্টিবায়োটিক কিনছে, তখন অ্যান্টিবায়োটিক তাকে হয়তো বলে দিচ্ছে দিনে 4 বার খাওয়ার জন্য, কিন্তু সে দিনে 4 বার খাচ্ছে না, সে দিনে 2 বার করে খাচ্ছে অথবা 1 বার করে খাচ্ছে, তার অ্যান্টিবায়োটিক কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। অথবা তাকে বলা হচ্ছে যে আপনি অ্যান্টিবায়োটিকের কোর্সটা 7 দিনের জন্য কমপ্লিট করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে তার 3 দিনের ভিতরে জ্বর কাশি ঠান্ডা ভালো হয়ে যাচ্ছে, সে অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাচ্ছে। আর সবচাইতে যেটা বিপজ্জনক, যে অ্যান্টিবায়োটিক যদি রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া হয়, অনেক সময় ডোজ ঠিক থাকে না, স্পেশালি বাচ্চাদের বেলায়। আমরা কিন্তু প্রায় এখন দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখি যে মাত্র বাচ্চার বয়স 1 মাস 2 মাস, যখন তার ব্লাড কালচার করা হয়, ইউরিন কালচার করা হয়, সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে যাচ্ছে, হয়তো খালি 1টা 2টা অ্যান্টিবায়োটিক ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্স আছে। তো এই যে একটা ভয়াবহ চিত্র বললাম। আর একটা যেটা বলতেছি যে বাচ্চাদের বেলায় যেটা দেখা যায় যে আমরা অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু দ্য ওয়েট, বাচ্চার ওজন অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, বয়স দেখে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি। কিন্তু যখন একটা মানুষ কোনো প্রেসক্রিপশন ছাড়া যখন ফার্মেসির দোকান থেকে ওষুধ খাচ্ছে, তখন আসলে এত ওজন দেখে ওষুধ দেওয়া হচ্ছে না, বাচ্চার বয়স চিন্তা করে ওষুধ দেওয়া হচ্ছে না, নিজের খুশি মতো একটা ওষুধ একটা ডোজ দিয়ে দিচ্ছে। এই সবগুলা ফ্যাক্টর কাজ করছে হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য। তো সেই ব্যাপারটি একটু জানতে চাই, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি সহজ ভাষায় বলেন, অ্যান্টিবায়োটিক অকার্যকর হয় কিভাবে বা রেজিস্ট্যান্সটি কিভাবে তৈরি হয়? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেভাবে তৈরি হয় সেটা হচ্ছে যদি আপনারা কোনো প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক খান এবং অ্যান্টিবায়োটিক যে ডোজে খাওয়ার কথা আপনারা যদি সেই ডোজে না খান, অ্যান্টিবায়োটিক যত দিন ধরে খাওয়ার কথা যদি তত দিন ধরে না খান, এবং অ্যান্টিবায়োটিক আপনার হয়েছে স্কিন ইনফেকশন কিন্তু আপনি আরেক ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, যখন এইসব ইনডিসক্রিমিনেট ইউজ করবেন তখনই আপনার অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা কিভাবে হয়? রেজিস্ট্যান্সটা কি শরীরের বিরুদ্ধে হচ্ছে নাকি জীবাণুর বিরুদ্ধে হচ্ছে? অ্যান্টিবায়োটিকটা জীবাণুর বিরুদ্ধে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। আচ্ছা, তো একটু যদি আমাদের দর্শকদের অনেকের তো এই ধারণাটি আছে যে যদি জীবাণুর বিরুদ্ধে হয়, বা তারা আসলে জীবাণু অনেকে চিন্তাই করে না যে জীবাণুর বিরুদ্ধে হতে পারে, তাদের চিন্তাটা আসে রোগীর ক্ষেত্রে, রোগের চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে যদি এটি না গ্রহণ করে আরেকটি গ্রহণ করবে অথবা আরেকটি গ্রহণ করবে। তো আসলে কিভাবে কাজ করে এই ব্যাপারটি যদি জানে, যে জীবাণু কিভাবে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি করে? অ্যান্টিবায়োটিক আপনি যখন অ্যান্টিবায়োটিক এক এক এলাকায়, মানে এক একটা আমরা অ্যান্টিবায়োগ্রাম একটা জিনিস বলি, যে এক একটা উন্নত বিশ্বে যেটা অ্যান্টিবায়োগ্রাম তৈরি করছে এক একটা হসপিটাল টু হসপিটাল। তো যেটা হয়, এই আপনারা জানেন যে জীবাণুটা আমাদের শরীরে কিভাবে প্রবেশ করতেছে, বিভিন্নভাবে আমাদের ফিকো ওরাল রুট দিয়ে জীবাণু প্রবেশ করতে পারে, সাধারণত হাঁচি কাশির মধ্যে প্রবেশ করতে পারে। যখন একটা মানুষের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন ওই অ্যান্টিবায়োটিক যে জীবাণুর মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়, এই জীবাণুটা ওই এলাকায় থাকতে পারে। যে মানুষের ওই জীবাণুটা রেজিস্ট্যান্স হয়েছে, তার হাঁচি কাশির মাধ্যমে ওই জীবাণুটা আরেকজনের মাধ্যমে ছড়াতে পারে। তখনও কিন্তু সে ওই রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্ট যে জীবাণু, সে দ্বারা সে সংক্রমিত হচ্ছে। তখন এর মাধ্যমেই এই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সটা একটা ভয়াবহ আকার ধারণ করছে। তার মানে ওই এলাকার মধ্যে যারা রোগী হচ্ছে বা একজন থেকে যখন আরেকজনকে ছড়াচ্ছে, তাদের কারো ক্ষেত্রে ওই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না। এক্স্যাক্টলি, এই জন্যই যেটা বলা হচ্ছে, উন্নত বিশ্বে যেটা করছে, আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা উন্নত বিশ্বে যেটা আপনার এলাকা ভিত্তিক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যাটার্ন ওরা দেখতেছে। আপনি ঢাকা মেডিকেলের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যাটার্ন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যাটার্ন একরকম হবে না, এটা ভ্যারি করবে। তো যেটা করা উচিত,
ঢাকা মেডিকেল কলেজে অলরেডি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যাটার্ন ওরা দেখছে যে তাদের ওই এলাকায় কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করছে, কোন জীবাণুগুলো কোন অ্যান্টিবায়োটিক দ্বারা রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেছে। এই প্যাটার্নটা চেক করতে হবে। চেক করলে যেটা হবে যে তাহলে হসপিটালও বুঝতে পারবে যে ডাক্তাররা যে কোন অ্যান্টিবায়োটিক দিলে রোগীরা তাড়াতাড়ি সুস্থ হবে। এবং অ্যাট দ্য সেম টাইম ঢাকা মেডিকেল এটা শুরু হয়েছে, এটা অন্যান্য হাসপাতালও শুরু করা উচিত। শুধু উন্নত বিশ্বে শুধু হাসপাতালে না, আপনারা জানবেন উন্নত বিশ্বে ওয়ার্ড টু ওয়ার্ড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যাটার্ন দেখে। সাপোজ ওয়ার্ড নাম্বার 5-এ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যাটার্ন কেমন হবে, ওয়ার্ড নাম্বার 6-এ কিন্তু আলাদা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যাটার্ন হবে। এটা প্রতিটা হাসপাতালে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যাটার্ন দেখে দেন আপনার ট্রিটমেন্টটা করা উচিত। আচ্ছা, তো এই যে রেজিস্ট্যান্স প্যাটার্ন বোঝার জন্য কি কোনো রকম পরীক্ষা নিরীক্ষা আছে আলাদাভাবে? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যাটার্ন দেখার জন্য আমরা পেশেন্টের কাছ থেকে রোগীর কাছ থেকে স্যাম্পল নিই, ইউরিন স্যাম্পল নিতে পারি, এরপর যে কোনো ফ্লুইড স্যাম্পল নেওয়া যায়। সবাই সাধারণত ইউরিন ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়, এরপর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করা হয়, সাধারণত 72 ঘন্টার ভিতরে চলে আসে। ওই রিপোর্ট দেখে আমরা দেখতে পারি যে ওই অ্যান্টিবায়োটিকটা কি জীবাণু দ্বারা রেজিস্ট্যান্স হয়েছে এবং পুরো প্যারামিটারটা চলে আসে যে কোন কোন অ্যান্টিবায়োটিক অলরেডি রেজিস্ট্যান্স ওই জীবাণুটা। জি, তো এই অ্যান্টিবায়োটিক তো গ্রহণ করছে বেশি ক্ষেত্রে যে আমাদের যারা বহির্বিভাগ থেকে চিকিৎসা গ্রহণ করছে তারা, বা যারা হাসপাতাল পর্যন্ত পৌঁছায় না, তারা নিকটস্থ কোনো চেম্বারে যাচ্ছে, কোনো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করছে অথবা নিজে থেকে ওষুধ গ্রহণ করছে বিভিন্ন ফার্মেসি থেকে। তো তারা কিভাবে বুঝবে বা তাদেরকে কিভাবে এত আনা যাবে? সর্বপ্রথম যেটা করতে হবে যে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করে দিতে হবে উইদাউট প্রেসক্রিপশন। যখন একজন রেজিস্টার্ড ডাক্তার প্রেসক্রিপশন করবে একটা রোগীকে যে আপনাকে এখন অ্যান্টিবায়োটিক নিতে হবে, তখনই সে অ্যান্টিবায়োটিক নেবে। ফার্মেসির দোকানদার তখন সে বিক্রি করতে পারবে। আপনার উইদাউট প্রেসক্রিপশন ফার্মেসির দোকানদার কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারবে না। এটা হচ্ছে সর্বপ্রথম। এরপর আপনি যেটা বললেন যে এলাকা ভিত্তিক চেম্বারে যখন যায়, তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু প্রথমে রোগীকে ক্লিনিক্যাল কিছু পরীক্ষা করে, এরপর সে কিছু টেস্ট করায়। কিন্তু ক্লিনিক্যালি সে যদি সাসপেক্ট করে যে হ্যাঁ যে এই রোগীটার কোনো একটা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়েছে, তখন কিন্তু সে অ্যান্টিবায়োটিক সে পরীক্ষা ছাড়া শুরু করতে পারে। তো ওইটাকেও কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে আমরা যেটা বলি আম্ব্রিক্যাল থেরাপি অথবা বেসড গেজ থেরাপি, এম্পিরিক্যাল থেরাপি। তো এইভাবে তখন এটা নিয়ম আছে যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করতে হবে। যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মিনস যে জীবাণু আপনার কিছু জীবাণু হচ্ছে আপনার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন এক ধরনের ড্রাগ যেটা সব ধরনের জীবাণুকে মেরে ফেলতে পারে। তো আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার তখন আপনাকে ক্লিনিক্যালি পরীক্ষা নিরীক্ষা করবে, করার পর সে যদি সন্দেহ করে যে হ্যাঁ কোনো একটা ব্যাকটেরিয়া দ্বারা আপনারা আক্রান্ত হয়েছেন, অবশ্যই তখন তাকে আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে পারবে। এবং তখন অবশ্যই বেসড গেজ থেরাপি হিসাবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। সাইমultaneously আপনাকে কিছু ইনভেস্টিগেশন দিয়ে দিবে, ব্লাড কালচার ইউরিন কালচার হবে, তখন আপনাকে সে কনফার্মও করতে পারবে যে এটা আপনি আসলেই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়েছেন কিনা এবং যে অ্যান্টিবায়োটিকটা সে প্রেসক্রাইব করেছে সেটা সেনসিটিভিটি আছে কিনা। জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি বলেছেন যে অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি দেখতে হবে। তো আমাদের দেশে তো এখন একটা প্রবণতা আছে এবং প্রায় দেখা যায় এটা নিয়ে কথা হয়, এত টেস্ট কেন দেয়, এবং অ্যান্টিবায়োটিক এই কালচার সেনসিটিভিটি যেই পরীক্ষাটি সেটি তো 72 ঘন্টা কমপক্ষে লাগে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এই অ্যান্টিবায়োটিক ধরে যদি চিকিৎসা দিতে হয়। অবশ্যই কালচার অ্যান্ড সেনসিটিভিটি টেস্ট অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি চিন্তা করে দেখেন, ধরেন একটা পেশেন্টের টাইফয়েড ফিভার হলো অথবা একটা পেশেন্টের ফ্যারিনজাইটিস, মানে দ্যাট মিনস গলা ব্যথা করতেছে, তো তার গলা ব্যথাটা কোন জীবাণুর কারণে তার গলায় ইনফ্লামেশন প্রদাহ হয়েছে সেটা কিন্তু একটা ডাক্তার, হ্যাঁ আমরা সন্দেহ করতে পারি যে হয়তো স্ট্রেপ্টোকক্কাস জীবাণু দ্বারা তার হয়েছে, বাট তাকে কিন্তু কনফার্ম হতে হবে। তার গলা দেখে কিন্তু সে কনফার্ম হতে পারবে না যে তার আসলেই কোন জীবাণু দ্বারা তার গলা ব্যথা করতেছে। তো সেটা অথবা ধরেন সাধারণত এখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুব কমনলি কিন্তু হচ্ছে, তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সে সন্দেহ করতে পারে যে ইকোলাই জীবাণু দ্বারা তার হয়তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, বাট কনফার্ম করার জন্য অবশ্যই তাকে কালচার অ্যান্ড সেনসিটিভিটি টেস্ট করতে হবে এবং কালচার অ্যান্ড সেনসিটিভিটি টেস্ট করে তাকে কনফার্ম হতে হবে কোন জীবাণু দ্বারা তার ইনফেকশন হয়েছে এবং ওই জীবাণু কোন অ্যান্টিবায়োটিক দ্বারা মারা যাবে। যে অ্যান্টিবায়োটিক দ্বারা মারা যাবে সেই অ্যান্টিবায়োটিক দ্বারাই
তখন প্রেসক্রাইব করতে হবে। এখন আপনি যদি যেটা আমি আপনাকে বললাম যে এমপিরিক্যাল থেরাপি হিসাবে আপনি প্রেসক্রাইব করতে পারবেন, কিন্তু রিপোর্ট আসার পরে কিন্তু আপনাকে আবার রিকনফার্ম হতে হবে যে যেই অ্যান্টিবায়োটিকটা আপনি দিয়েছেন সেই অ্যান্টিবায়োটিক দিয়ে ওই জীবাণুটা আসলে মারা যাচ্ছে কিনা। যদি অ্যান্টিবায়োটিক যদি না মারা যায় তখন আপনাকে কিন্তু আবার সুইচ করতে হবে, তখন আপনাকে আলাদা একটা অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। কিন্তু আপনাকে কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে কালচার অ্যান্ড সেনসিটিভিটি টেস্ট করতে হবে। তার মানে একটি পরীক্ষা করে শুরু করতে হবে অ্যান্টিবায়োটিক, এবং কোর্সটি শেষ করার পরে কি আবার পরীক্ষা করাটা জরুরি না, কিনা? কোর্স শেষ করার পরে আবার পরীক্ষা করা জরুরি না। তো আর যেটা বললাম যে শুরু করার আগে অ্যান্টিবায়োটিক দিতে হবে, কিন্তু দেওয়ার পরে কিন্তু সে পরীক্ষা করে সে কনফার্ম করা লাগবে যে অ্যান্টিবায়োটিক শুরু করলাম, দেন আমি পরীক্ষা করে দেখলাম যে আসলে আমি যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছি সেই অ্যান্টিবায়োটিকটা কার্যকর করতেছে কিনা। যদি কার্যকর না করে দ্যাট মিনস ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স করে গেছে, তখন আমাকে রিপোর্টই বলে দিবে যে আমি কোন অ্যান্টিবায়োটিকটা দিব। আর আপনি যেটা একটা কথা জিজ্ঞাসা করলেন যে দেওয়ার পর আবার পরীক্ষা করে দেখা লাগবে কিনা, ইউজুয়ালি আমরা পরে আর পরীক্ষা করাই না, কারণ আমরা অ্যান্টিবায়োটিক একটা কোর্স কমপ্লিট দিই 7 থেকে 10 দিন। 7 থেকে 10 দিন দেওয়ার পর ইউজুয়ালি আবার কালচার অ্যান্ড সেনসিটিভিটি টেস্ট করা হয় না। হ্যাঁ, আপনি যদি ইউরিনে ইনফেকশন থাকেন আপনি আবার ইউরিন আরএমই করে দেখতে পারেন তার ইউরিনে আর পাস সেল আছে কিনা। জি, তো অনেক ক্ষেত্রে তো এরকম হয়, বিশেষ করে যদি শ্বাসতন্ত্রের কোনো ইনফেকশন থাকে, একই পরিবারের সব সদস্য আক্রান্ত হচ্ছে একই ধরনের উপসর্গে, তাদের ক্ষেত্রে অনেকের দেখা যায় যে একটি সদস্য সে একটি পরীক্ষা করলো এবং পরবর্তীতে সেই অ্যান্টিবায়োটিকটাই বাকিরা সবাই গ্রহণ করলো। এই ব্যাপারটি কতটুকু যুক্তিযুক্ত? না, এই ব্যাপারটি একদমই যুক্তিযুক্ত না। আপনি একটা অ্যান্টিবায়োটিক আপনি বাসার সবাই নিতে পারবেন না, কারণ আমি আগেই বলেছি যে অ্যান্টিবায়োটিক ডোজ যেটা হবে সেটা অ্যাকর্ডিং টু দ্য বডি ওয়েট দেওয়া লাগবে, এবং পেশেন্টের বয়স একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে। সব কিছু দেখে ডাক্তার, একটা রেজিস্টার্ড ডাক্তার পরীক্ষা করে তখন দেওয়া লাগবে। অ্যান্টিবায়োটিক আপনি একটা সিকেডি পেশেন্টকে, একটা কিডনির পেশেন্টকে আপনি অ্যান্টিবায়োটিক যে ডোজে দিবেন, একটা সুস্থ মানুষ, একটা পরিপূর্ণ সুস্থ, শুধুমাত্র ইনফেকশন আছে, ওই পেশেন্টকে আপনি সেম ডোজে দিতে পারবেন না। একটা কিডনি পেশেন্টকে আপনাকে অবশ্যই ডোজ কমাতে হবে। তো অবশ্যই অ্যান্টিবায়োটিক সবার জন্য একরকম অ্যান্টিবায়োটিক হবে না, এটা ম্যান টু ম্যান, মানুষ থেকে মানুষকে অবশ্যই ভ্যারি করবে। ওজনের সাথে সম্পর্ক আছে? অবশ্যই ওজনের সাথে সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে পার্থক্য কিভাবে করা হয়? আপনার বাচ্চাদের বেলায় যেটা বললাম যে ইউজুয়ালি অ্যান্টিবায়োটিক আসলে আমরা কয়ভাবে দিতে পারি। অ্যান্টিবায়োটিক আমরা একটা মুখে খাওয়াতে পারি, দ্যাট মিনস ওরালি দিতে পারি, আমরা অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল দিতে পারি। তো বাচ্চাদেরকে সাধারণত আমরা মানে ওরালি দিই। ওরালি তাও আবার অনেকগুলো ফর্মুলেশন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, সিরাপ ফর্মে পাওয়া যায়। তো বাচ্চারা সাধারণত ট্যাবলেট আর ক্যাপসুল ফর্মে তো অ্যান্টিবায়োটিক খেতে পারবে না, তাদেরকে অবশ্যই সিরাপ ফর্মে দেওয়া লাগবে। তো তখন ওই বাচ্চার ওজন দেখে 1 চামচ সিরাপে কতটুকু অ্যান্টিবায়োটিক থাকবে সেটা রেজিস্টার্ড ডাক্তার ওজন পরীক্ষা করে দেন বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিবে। কিন্তু আপনি ব্লাইন্ডলি বলে দিতে পারবেন না যে সব বাচ্চাকে 1 চামচ করে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, এটা হবে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স চিত্রটি খুবই ভয়াবহ, আপনি এতক্ষণ ধরে যা চিত্র তুলে ধরলেন। কিন্তু আমরা যখন আমাদের সামাজিক প্রেক্ষাপট চিন্তা করি, আমাদের মানুষজন চিন্তা করে তাদের আর্থসামাজিক অবস্থা, চিন্তা করে যে একটি পরীক্ষা করব, এতগুলো টাকা চলে যাবে, তার পরিবর্তে আমরা এক কোর্স অ্যান্টিবায়োটিকটাই গ্রহণ করি, এবং তারা সাধারণত পরীক্ষা করতে চায় না। এবং তারপরে আপনি কিছুক্ষণ আগে যেটি বলছেন সেই সমস্যার মধ্যে অনেকে পড়ে যায় যে রোগ তো ভালো হয়েই যাচ্ছে, তাহলে আমি কেন এত দিন ধরে অ্যান্টিবায়োটিক গ্রহণ করব? আমি সেই আর্থসামাজিক অবস্থা থেকে একটু জানতে চাই, এটি বিশেষজ্ঞরা কি বলেন? আপনি যদি পরীক্ষা ছাড়া যদি অ্যান্টিবায়োটিক খান তাহলে যেটা বললাম যে এমনও হতে পারে যে অ্যান্টিবায়োটিক আপনার দরকারই নেই। আপনি আমাদের সাধারণত যদি আমরা চিন্তা করে দেখি যে আমাদের বেশিরভাগ সময় জ্বর কাশির জন্য দায়ী থাকে হচ্ছে ভাইরাস, যে ভাইরাস দিয়ে সাধারণত আমাদের জ্বর কাশি হচ্ছে। তো জ্বর কাশির জন্য যদি ভাইরাস দিয়ে হয়, আপনি অ্যান্টিবায়োটিক তো এখানে কোনো প্রয়োজনই নেই, তো আপনি অ্যান্টিবায়োটিক কেনই খাবেন? আপনি 7 দিনের যদি একটা অ্যান্টিবায়োটিক আপনি ওষুধের দোকান থেকে কিনে যদি খান, আপনার 50 টাকা করে লাগলেও তো আপনার 400-500 টাকা লেগে যাচ্ছে, কিন্তু এটা আপনি অপ্রয়োজনীয় খরচ করছেন। আপনার এখানে কোনোই দরকার নেই। সাধারণত বললাম অ্যান্টিবায়োটিক ভাইরাসের উপরে কোনো ইফেক্ট নেই।
তো কোনো দরকার নেই। তো যদি আপনাকে কনফার্ম হতে হয় যে হ্যাঁ আপনি ব্যাকটেরিয়া দ্বারাই আক্রান্ত হয়েছেন, আপনাকে অবশ্যই পরীক্ষা করে কনফার্ম হয়ে এরপর আপনাকে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। অথবা রেজিস্টার ডাক্তার যদি দেখান, এমবিবিএস ডাক্তার, সে আপনাকে পরীক্ষা করে দেখবে যে আপনাকে আসলেই হয়েছে কিনা, ব্যাকটেরিয়া দ্বারা আপনি সংক্রমিত হয়েছেন কিনা, তখন সে আপনাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারে এবং সাথে সাথে তখন কিন্তু সে প্রেসক্রাইব করে আপনাকে পরীক্ষা করে কনফার্মও করে নেবে যে অ্যান্টিবায়োটিকটা আপনাকে দিয়েছে সেটা সে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তার মানে তো অনেকেই আছে যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক গ্রহণ করছে, এটি কি হ্যাঁ, আমাদের অবশ্যই করছে। রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিতে কোনো প্রভাব ফেলছে কিনা? রাষ্ট্রীয়ভাবে তো অবশ্যই প্রভাব ফেলছে, এটা কিন্তু ব্যক্তিগতভাবেও প্রভাব ফেলছে। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, যখন আপনি একটা রোগ সুস্থ করতে পারছেন অ্যান্টিবায়োটিক ছাড়া 200-300 টাকার ওষুধ খেয়ে, সেখানে আপনি অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাচ্ছেন এবং সে খরচটাকে আপনাকে নিয়ে যাচ্ছেন 1000 টাকায়, 2000 টাকায়, সেটা আপনার ব্যক্তিগতভাবে আপনার অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরপরে যদি আপনি এই অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক খেতে খেতে আপনি একটা সময় অ্যান্টিবায়োটিকটাকে রেজিস্ট্যান্স করে দিলেন, তো রেজিস্ট্যান্স করে দেওয়ার পরে কি হবে, যখন কিনা আপনি সত্যি সংক্রমিত হবেন একটা ব্যাকটেরিয়া দ্বারা জীবনের কোনো এক পর্যায়ে, তখন কিন্তু আপনার এই যে আপনি এতদিন মুখে অ্যান্টিবায়োটিক খেয়েছেন সেই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না। তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে হয়তো আপনাকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার পর রেজাল্ট আসবে যে আপনি মুখে এতদিন যত অ্যান্টিবায়োটিক খেয়েছেন কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তখন আপনাকে আসবে হয়তো একটা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক এখন কাজ করবে। তো ওই ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক যখন আপনি আবার শুরু করবেন, তখন কিন্তু আপনার এটা দেখা যাচ্ছে একটা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকের কোর্স 10-20 হাজার টাকা লাগছে। কিন্তু আপনি যদি প্রথম থেকে যদি সচেতন থাকতেন, তাহলে কিন্তু এমনও বিষয়টা হতে পারতো যে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকের দরকার পড়তো না, আপনার ওরাল মুখে অ্যান্টিবায়োটিক খেলেই আপনার রোগটাকে ভালো করা সম্ভব হতো। অ্যাট দ্য সেম টাইম আপনি চিন্তা করে দেখেন, যখন সরকারি হাসপাতালে যখন কোনো রুগীরা ভর্তি হচ্ছে, দেখা যাচ্ছে যে সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরে স্পেশালি যখন আইসিইউতে পেশেন্টগুলো যায়, আইসিইউতে পেশেন্টগুলো ভর্তির পরে দেখা যাচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না, কোনো নর্মাল কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না, সব দামি দামি অ্যান্টিবায়োটিক কাজ করছে। তখন ওই দামি দামি অ্যান্টিবায়োটিক কিন্তু সরকার থেকে তখন সাপ্লাই দেওয়া লাগতেছে। তখন এই অর্থনীতিটা, এই যে সরকার থেকে এই দামি দামি অ্যান্টিবায়োটিক সাপ্লাই দিচ্ছে, এটা কিন্তু স্বাস্থ্য যে অর্থনীতি, সেই স্বাস্থ্য অর্থনীতির উপরে কিন্তু একটা চাপ ফেলতেছে, যেটা একটা রুগীকে হয়তো যদি আমরা মুখে অ্যান্টিবায়োটিক দিয়ে 1000 টাকায় তখন সরকার সুস্থ করে ফেলতো, তখন এটা পারতেছে না, তখন দেওয়া লাগতেছে আরও 10,000-20,000 টাকা আরও বেশি খরচ করতে হচ্ছে। তো এই যে টাকাটা, এটা কিন্তু আলটিমেটলি আমাদের স্বাস্থ্য অর্থনীতির যে বাজেট, সে বাজেটের উপরেও কিন্তু প্রেশার পড়ছে। জি অবশ্যই। তাহলে অ্যান্টিবায়োটিক তো আমরা যতটুকু জানি হাতে গোনা কয়েকটি আছে এবং ঘুরে ফিরে এগুলোই দেওয়া হয়। নতুন অ্যান্টিবায়োটিক আসলে কি আমরা সেই ঝুঁকি থেকে একটু মুক্ত হব? যেটা আপনি বললেন 1928 সালে ফার্স্ট অ্যান্টিবায়োটিক আবিষ্কার হচ্ছে, 1928 সালে। এখন 2026 পর্যন্ত ক্লিনিক্যালি 100 থেকে হয়তো 150 অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে, 100 থেকে 150, হ্যাঁ যদি আমি ভুল না করি। তো ওই 100 থেকে 150 অ্যান্টিবায়োটিক আপনি যদি একটা দামি অ্যান্টিবায়োটিক দেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি প্রতিদিন 3,000-4,000 টাকার যদি অ্যান্টিবায়োটিক যদি দেওয়া হয়, তখন কিন্তু একটা মানুষের পক্ষে খুবই সমস্যা হয়ে দাঁড়ায় যে সে পারে না এত টাকার অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি প্রথম থেকেই এই সাবধানতাটা একটু অবলম্বন করতে পারতাম যে না, আমাদের প্রয়োজন ছাড়া আমরা অ্যান্টিবায়োটিক খাবো না, আর যখন দরকার পড়বে আমরা তখন অ্যান্টিবায়োটিক খাবো এবং অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করব এবং যতটুক ডোজে দরকার ঠিক ততটুক ডোজেই খাবো। এমনও হতে পারে আপনার 4 বার অ্যান্টিবায়োটিক খেতে ভালো লাগতেছে না, আপনি যদি ডাক্তারকে বলেন যে আমি 4 বার খাবো না, ডাক্তার কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে এটা 2 বার যে অ্যান্টিবায়োটিক আপনার পেশেন্ট কমপ্লেন্স বেটার যে অ্যান্টিবায়োটিকগুলো, সেই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু দিবে। কিন্তু আপনি যখন ডাক্তার না দেখিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন, 4 বারের অ্যান্টিবায়োটিক আপনাকে ফার্মেসির লোক বলে দিচ্ছে 2 বার খেলেই হবে, আপনি 2 বারই খাচ্ছেন, অ্যান্টিবায়োটিকটা যখন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যখন আপনি আসলে বড় সমস্যায় পড়ছেন, তখন কিন্তু আপনি দেখছেন যে আপনাকে ওরালি আর অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, আপনি আবার তখন ইনজেক্টেবল দেওয়া লাগতেছে, তখনও কিন্তু আপনার ব্যক্তিগত অর্থনীতিতে কিন্তু এটা প্রেশার পড়তেছে। তা অবশ্যই। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে এবং দেখা যাচ্ছে যে কারণগুলোর পিছনে সাধারণত আমরা সাধারণ মানুষই বেশি দায়ী। তারপরেও
অবশ্যই সবাই চায় যে সুস্থ হতে। আপনি প্রথমে একটি কথা বলেছেন যে ভাইরাস জনিত সমস্যার কারণে অনেকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে ফেলে এবং এটি অনেকে মনে করে যে এই অ্যান্টিবায়োটিকের কারণেই তার রোগটি থেকে সে মুক্ত হয়ে গেল। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে এরকম একটি চিত্র যে অ্যান্টিবায়োটিক গ্রহণ না করলে সে ভালো হচ্ছে না এবং সেটা অনুভব করে। এই সমস্যাটিকে কিভাবে আপনি চিহ্নিত করবেন? এই সমস্যাটি দেখেন, যদি ভাইরাস দিয়ে যখন কোনো রোগ হয় তখন কিন্তু আপনার যদি অ্যান্টিবায়োটিক আপনি নাও খান তাহলে 3 থেকে 5 দিন লাগবে কিন্তু আপনার সুস্থতা আসতে। ভাইরাসটার যতদিন আপনার শরীরে বেঁচে থাকবে ততদিন সিমটম থাকবে, আলটিমেটলি যখন 3 থেকে 5 দিন পরে যখন ভাইরাসটা মরে যাবে আপনার সিমটমটা কিন্তু কমে যাবে। তো আপনি অ্যান্টিবায়োটিকটাও 5 দিন খাচ্ছেন, 5 দিন খাওয়ার পরে আপনি সুস্থ হচ্ছেন। তো আপনার আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে আমি অ্যান্টিবায়োটিক খেলাম বলেই সুস্থ হলাম, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি অ্যান্টিবায়োটিক না খেতেন তাহলেও কিন্তু আপনি 5 দিন পরে কিন্তু আসলেই আপনি সুস্থ হতেন। কিন্তু আপনি এই কাজটা না করে আপনি ফার্মেসির দোকান থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে আপনি যে সুস্থ এমনিই হতেন অ্যান্টিবায়োটিক ছাড়া 5 দিন পরে, সেটা আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে হচ্ছেন। অ্যাট দ্য মিড টাইম তাহলে কি হচ্ছে? ভবিষ্যতে দেখা যাবে যে অ্যান্টিবায়োটিকটা আর কাজ নাও করতে পারে, অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি একটা রেজিস্টার্ড ডাক্তারের কাছে যান, রেজিস্টার্ড ডাক্তার কিন্তু আপনার সিমটম দেখে বুঝবে যে এই আপনার যে অসুস্থতা নিয়ে আপনি এসেছেন এটা কি ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন নাকি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়েছেন। যদি সে পরীক্ষা করে দেখে যে আপনি ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন, সে কিন্তু আপনাকে কোনোদিনই অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে না। তো যদি এজন্যই আমরা বারবার বলার চেষ্টা করছি যে আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো সময় নেওয়া উচিত না। তো আসলে আমরা কোথায় আছি বর্তমানে? আমরা কি আস্তে আস্তে পোস্ট অ্যান্টিবায়োটিক এরা যেটাকে বলে সেদিকে চলে যাচ্ছি, নাকি আমাদের হাতে এখনো কোনো রকম সুফসলের দিকে কিছু হওয়ার সম্ভাবনা আছে? না, অবশ্যই সম্ভাবনা আছে, অবশ্যই। কারণ আমরা তো আস্তে আস্তে যে পদক্ষেপ তো নেওয়া হচ্ছে, যেটা বললাম, হ্যাঁ, হয়তো উন্নত বিশ্বের যেভাবে পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে অনেক আগে থেকে সেভাবে হয়তো হয়নি, বাট আমাদের হতাশ হলে হবে না। আমাদের অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই যে অ্যান্টিবায়োটিকের কাভারে এখন লেখা থাকে যে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় একটা অপরাধ। তো এরকম পদক্ষেপ আরও নেওয়া লাগবে। এবং যেটা বললাম যে অ্যান্টিবায়োগ্রাম তৈরি করতে হবে, প্রতিটা হাসপাতালে অ্যান্টিবায়োগ্রাম তৈরি করতে হবে এবং ওই অ্যান্টিবায়োগ্রাম অনুযায়ী অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করতে হবে। তাহলেই কিন্তু আপনি ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা প্রতিরোধ করতে পারবেন। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যদি আপনি প্রতিরোধ না করতে পারেন, এটা মহামারী আকারে ধারণ করবে। সাধারণ একটা ফোড়া অথবা অ্যাবসেস থেকেও একটা রোগী কিন্তু তখন মারা যেতে পারে। এই যে যেটা বললাম, 23,500 রোগী প্রতি বছর মারা যাচ্ছে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। এখন যদি আপনি এখনই পদক্ষেপ না নেন, এই 23,500 কিন্তু সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জন্য আমাদের এখনই এটা সতর্ক হতে হবে এবং জনসাধারণের কাছে এটা পৌঁছে দিতে হবে যে অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। আমরা আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে কথা না বললেই নয়, তা হচ্ছে আমরা তাহলে কি করব, আমাদের মুক্তির উপায় কি? আমাদের একটাই উপায় আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা অ্যান্টিবায়োটিক রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এবং রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী যখন সেবন করবেন, প্রেসক্রিপশনে যতদিন লেখা থাকবে ততদিন অ্যান্টিবায়োটিক খাবেন, যে ডোজে লেখা থাকবে সে ডোজে খাবেন। আপনি ডাক্তার 7 দিন প্রেসক্রিপশন দিয়েছে, আপনার জ্বর হয়তো 3 দিন পরে সুস্থ হয়ে গেছে, আপনি অ্যান্টিবায়োটিক বন্ধ করবেন না, আপনি 7 দিনের কোর্স কমপ্লিট করবেন। ডাক্তার 500 মিলিগ্রামের অ্যান্টিবায়োটিক দিয়েছে, আপনি 500 মিলিগ্রামই খাবেন। অনেকেই ধারণা আছে আমার 500 মিলিগ্রাম অ্যান্টিবায়োটিক খেলে আমার শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘোরায়, আমি অর্ধেকটা করে খাই, 250 মিলিগ্রাম খাই। এই কাজটা আপনি করবেন না, ডাক্তার যেভাবে পরামর্শ দিবে সেভাবেই খাবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। একদম শেষে আরেকটি প্রশ্ন একটু করতে চাই। আমরা তো সবসময় ঔষধ গ্রহণ করার কথা বলি, কিন্তু আমরা চাই ওষুধ যেন গ্রহণ না করে ভালো থাকা যায়। সে বিষয়ে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকে একটু সংক্ষেপে। হ্যাঁ, আপনার যদি প্রপার হাইজিনি যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে অনেকভাবেই বাঁচতে পারি। এই যে বললাম যে ব্যাকটেরিয়া সংক্রমণ কিভাবে হতে পারে, আমাদের যদি ফিকো ওরাল রুট দিয়ে সাধারণত ব্যাকটেরিয়াগুলো ছড়াতে পারে, হাঁচি কাশির মাধ্যমে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। তো
যদি কোনো কিছু খাবার খাওয়ার আগে আমরা ভালোভাবে হাত ধুয়ে খাবার খাই, এরপরে কোথায় যাওয়ার আগে যদি আমরা মাস্ক পরে যাই, যেন ভাইরাস মানে ব্যাকটেরিয়া যেভাবে হাঁচি কাশির মাধ্যমে যেভাবে ছড়াতে পারে, যদি এটা বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। কিন্তু যদি ব্যাকটেরিয়া দ্বারা আমরা সংক্রমিত হয়েই যাই, তখন কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক অবশ্যই খেতে হবে। জি, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই যে কোনো ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।